খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। লন্ডন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে শুরু চিকিৎসা। পরিবারের সংস্পর্শে কাটছে সময়। চাকরি ফিরে পেতে সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন। পুনর্বহালের দাবিতে রাজপথে সাবেক বিডিআর সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার 2। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী রনি আটক। এখনো নিয়ন্ত্রণহীন লস অ্যাঞ্জেলেসের দাবানল। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। প্রাণহানি বেড়ে 16। এবং বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছেলে, নাতনি ও পরিবারের সংস্পর্শে তিনি ভালো রয়েছেন। শনিবার গণমাধ্যমকে এ কথা জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তাররা সার্বক্ষণিকভাবে তাঁকে পর্যবেক্ষণ করছেন। এর আগের 2 দিন তাঁর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তারেক রহমান, জোবায়দা রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনিরা নিয়মিত তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসা যাওয়া করছেন। সচিবালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। ছিটমহল হলো আপনার দেশের ভিতরে, আমাদের কতটুকু ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল, একটা জায়গা, একটা পুকুরের, ওইগুলি ছিল। ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে করা 100 বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আপিলের অনুমতি দিয়ে মামলাটি স্থগিত করে দেন। এর আগে 2018 সালের 11 নভেম্বর হাইকোর্টে মামলা চলবে বলে আদেশ দিলেও গেল বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। 2007 সালে ভোলার বোরহানুদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে 100 বান্ডেল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ কন্টিনজেন্ট এবং থানা পুলিশ যৌথভাবে জব্দ করে। ওই দিনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা 2 জনকে আসামি করে মামলা করা হয়। পার্সোনাল তার কোনো অপশন তার বিরুদ্ধে ডিসক্লোজ হয় না। এটা সম্পূর্ণ ম্যালাফাইড ইন্টেনশনে অশুদ্ধ উদ্দেশ্যে মামলাটা করা হয়েছে, রাজনীতি করার জন্য। তার বিরুদ্ধে কোনো অপরাধই আসেনি। এটা পরবর্তী পর্যায়ে লোয়ার কোর্টে গেলাম। লোয়ার কোর্টে আমরা ডিসচার্জ করলেন না। হাইকোর্ট আসার পর রুল দু রিস্ট্রিক্ট সাবসিকুয়েন্টলি রুল ফর ডিসচার্জ। তার এখানে আপিল করেছিলাম এবং আগেই আপিলেশনের পূর্ণগবেন গত বছর মামলার কার্যক্রম স্থগিত করেছে। আজকে শুনানির পরে রুল লিভ গ্রান্ট করেছে, মামলার কার্যক্রম স্থগিত করেছে। 5 অগস্ট রাজধানীর জানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে ছাত্র জনতার উপর গুলি করা কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। গত 5 অগস্ট আন্দোলনে জানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সুজনের বিরুদ্ধে 5 জনকে হত্যার অভিযোগ রয়েছে। আগামী 23 জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করেন আদালত। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিগত সরকারের আমলে বিভিন্ন পদ থেকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
রোববার রাজধানীর বঙ্গবাজারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচিতে অংশ নেন চাকরিচ্যুত 661 সদস্য। তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় মিথ্যা কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তারা। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরিতে যোগদানের রায় পেলেও পুলিশ সদর দপ্তর থেকে কোনো আশ্বাস ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তারা। অবস্থান কর্মসূচির আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফজলে আদিত্যর সঙ্গে। আদিত্য, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কি বলছেন এবং তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? যেমনটি বলছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বিভিন্ন সময় অর্থাৎ বিগত 15 বছর ধরে বিভিন্ন সময়ে যে চাকরিচ্যুত বিভিন্ন পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের একটা প্রতিনিধি দল কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু হেডকোয়ার্টারে এসে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু জানিয়েছেন। তারা মূলত হচ্ছে বিভিন্ন সময় কিন্তু তারা যারা 2008 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে যারা চাকরিচ্যুত হয়েছে তারা কিন্তু তাদের এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন, দাবি করছেন যে বিগত সরকার আমলে বিভিন্ন মিথ্যা অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং পরবর্তীতে তারা আদালতে শরণাপন্ন হয়। আদালতে দ্বারস্থ হওয়ার পর যে প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে সেই প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে তাদেরকে একটি রায় আসে তাদের চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে। কিন্তু সেই রায় আসার পরবর্তী সময়েও কিন্তু তারা চাকরিতে পুনর্বহাল করতে পারেননি এবং বিভিন্ন সময়ে তাদেরকে কালক্ষেপণ করা হয়েছে তাদের দাবিগুলো নিয়ে। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু যে কালক্ষেপণ করা হয়েছে তার অভিযোগে কিন্তু তারা মূলত এখানটায় এসেছেন। তারা বিভিন্ন সময়ে এখানে যোগাযোগ করার পরও কিন্তু তারা এই চাকরিতে পুনর্বহাল ফেরত পাননি। তবে আমরা একটু চেষ্টা করব যে একজনের সাথে কথা বলতে। এখানে যারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বার করেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা যুক্ত করার চেষ্টা করছি। আপনারা এখানটায় যে দাঁড়িয়েছেন তারপরে আমাদেরকে চাকরিতে যোগদান করায় না এবং আমাদের এখানে দাঁড়ানোর মূল কারণ আছে যে সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী আইন সবার জন্য সমান। আমাদের বর্তমান ডিএমপি কমিশনার মাননীয় সাজ্জাদ স্যার উনি যে রায়ের এগেনস্টে চাকরি পুনর্বহাল হয়েছে ওই রায় আমি 4 বছর আগে পাইছি। দর্শক যেমনটি বলছিলেন যে এই ধরনের ট্রাইব্যুনালের অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল রায়ের উপর ভিত্তি করে কিন্তু তারা তাদের যে পদমর্যাদা সেটি ফেরত পেয়েছেন এবং বহাল তারা কার্যক্রম পরিচালনা। এই আদিত্য, অনেক ধন্যবাদ আপনাকে। পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। এদিকে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে 64টি জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর কল্যাণ পরিষদ। নানা দাবি লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের দাবিও জানান তারা। সরকারি তথ্য মতে 18,520 জন বিডিআর সদস্যকে বিনা বিচারে কারাবাস করতে হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার 11টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে খুনের আদ্যোপান্ত জানান পুলিশ সুপার রেজাউল করিম। সেখানে তিনি বলেন, রাজনৈতিক কারণে নয়, পেয়ারা বাগানের দ্বন্দ্বের কারণে দুই শিক্ষার্থী মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যা করা হয়। নিজের দায় স্বীকার করে আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। মল্লিকপুরে গত 17 তারিখে রাত 11টার দিকে অনুষ্ঠান শেষের দিকে তামিমের সাথে আসামি পক্ষের একজন তামিমের সাথে খুলশি গ্রামের কতিপয় ছেলেদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয় অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে। পরবর্তী হাতাহাতি হয়। এই হাতাহাতি ঘটনাটি শেষ পর্যন্ত ওই ঘটনাস্থলের কাছেই মাছের বাজারের টিসের নিচ পর্যন্ত গড়ায়। সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারি এক পর্যায়ে শাহিনের হাতে থাকা চাকু দিয়ে সে কয়েকজনকে আহত করে এবং দুজন তার চাকুর আঘাতে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচারকারী ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দিবাগত রাত 4টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিএমপির পতেঙ্গা থানায় পাঠানো হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, NSI এর টপ লিস্টেড ক্রিমিনাল এ যাত্রীর বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় এবং জেলা ও দায়রা জজ আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নম্বর 2-এ দুটি মামলা রয়েছে। ফরিদপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, আহত অন্তত 30 জন। রোববার সকাল 8টায় ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের বাসাগাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার দিক থেকে আসা একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা 2 যাত্রী মারা যান এবং আহত হন অন্তত 30 যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। যারা আহত আছে তাদেরকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে 250 বেডে হসপিটালাইজ করছি। এরপর বাদবাকিগুলো আমরা যেটা আমাদের যে কাজ বা পাবলিকের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে বাসটা পড়ে গেছে, বাসের মধ্যে কোনো লোক আটকে আছে কিনা এবং বাসের নিচে কি একটা আপডেট আছে কিনা, আটকে আছে তাদেরকে সার্চ করার দায়িত্ব সেটাই আমরা করেছি। নোয়াখালীর মাইস্থিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে শহরের হকার্স মার্কেটে আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ব্যবসায়ীরা জানান, রাত 12টার দিকে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, এতে অর্ধশত দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদুদ্দিন জানান, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে 5টি টিম পৌঁছে, পরে আশেপাশের আরও 5টি ইউনিট যুক্ত হয়। তদন্ত শেষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে জানাতে বিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাফিউল ইসলাম রাতুল। রাতুল, কখন দল ঘোষণা করা হবে আর দল নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, আমি এখন মিরপুরে অবস্থান করছি, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আজকে দুপুর 12:30টায় স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। আইসিসি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড ঘোষণা, এখানে একটি দুঃসংবাদ আগেই দিয়ে রাখি। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে পেলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কিন্তু তামিম ইকবাল এবং সাকিব আল হাসান থাকছেন না। গত শুক্রবার তামিম ইকবাল তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন অবসরের ঘোষণা তার, এবং সাকিবের যে বোলিং নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে তার বোলিং অ্যাকশন নিয়ে, সেই জন্য তাকে এই স্কোয়াডে রাখা হবে না বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। তো এবং বাকি যেই স্কোয়াডটি রয়েছে এবং বর্তমানে যারা ফর্মে রয়েছে তাদেরকে নিয়ে এই স্কোয়াডটি ঘোষণা করা হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটি কিন্তু হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে দুবাইতে। পাকিস্তান এটার অনুষ্ঠান করলেও কিন্তু এটা খেলা হবে হচ্ছে দুবাইতে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে অধিনায়ক শান্তকে রেখেই কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটি ঘোষণা করা হবে। ইশিকা, তো এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে আমার কাছে সব শেষ। রাতুল, অনেক ধন্যবাদ আপনাকে। দালালের দৌরাত্ম্য, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও রয়েছে বন্ধ। সবই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। কুষ্টিয়া সহ আশপাশের কয়েক জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রুগী
তারা তাই দেখবেন, তা দেখছে না, বেড নাই, সিট নাই। মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গায় পাঠায়। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না। আমাদের বাইরের থেকে ওষুধ কিনা লাগছে। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতে হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি 23শে ফেব্রুয়ারি। এটা আমরা সময় মতো জানতে পারবো, আপনারা সময় মতো জানতে পারবেন। জি, জমা দেওয়া। আপনারা আগে বলেছিলেন যে প্রধান আসামিদের আগে অ্যাপ্লাই করবেন, এখন সুযোগ হচ্ছে না, বেশি দেখা যাচ্ছে আপনারা একেবারে রিজনেবল যারা সরাসরি গুলি করছেন। দেখেন, অপরাধীদের প্রধান একেবারে বলার কি, অপরাধী, তবে প্রধান বলতে আমরা যতটুকু বুঝেছি, হয়তো আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়নি, সেটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি যাদের আছে তাদেরকে প্রধান আসামি বিবেচনা করা হয়। সেটা আমাদের সবগুলারই তদন্ত চলছে, আপনারা দেখতে পাবেন। কোনো হাইড অ্যান্ড সিক হবে না, যা হবে ট্রাইব্যুনালের সামনেই হবে, আপনারা দেখতে পাবেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। এক থেকে 1.5 বছরের মধ্যে বগুড়া বিমানবন্দর অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের উপযোগী হবে, এমনটাই জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য বাড়াতে হবে, তাই রানওয়ের রিকার্পেটিং শিগগিরই শুরু হবে। সরকারের নিয়মনীতি মেনেই কাজ করা হবে। এ সময় বগুড়াবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আরও জমি অধিগ্রহণ প্রয়োজন হবে, তাই শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। ভালো করে জানেন, যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ স্টেশন মাস্টার না থাকায় সেবা পাচ্ছেন না স্থানীয়রা। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হয়রানি সহ বিড়ম্বনার শিকার হচ্ছেন 4 উপজেলার সাধারণ মানুষ। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হলেও প্রশাসনিক কাঠামো না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের চিত্র এটি, যা ঐতিহাসিক ব্যবসায়িক বন্দর নামে পরিচিত। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার যাতায়াতের জন্য বেশ পরিচিত এই স্টেশনটি।
5 আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী টিকিট কার্যক্রম চালু করে ট্রেনে চড়তে উৎসাহ দিচ্ছে। তাদের দাবি, সকালে এই স্টেশন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা গাইবান্ধার কয়েকটি রেল স্টেশন থেকেও বেশি। টিকিটের ব্যবস্থা না থাকার কারণে ট্রেনে ওঠার পর যে হয়রানিটা হয় আমরা, আমাদের দাবি নলডাঙ্গাবাসী থেকে যে আপনার টিকিটের ব্যবস্থা যেন করে এবং স্টেশন মাস্টারের জন্য ব্যবস্থা হয়, তাহলে কি হবে, সরকারের রাজস্ব পাবে। জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অতি উৎসাহের সাথে এইখানে সকালবেলা আসেন এবং টিকিটের ব্যাপারে উৎসাহিত করেন এবং এইখানে নলডাঙ্গা স্টেশনে যে পরিমাণ টিকিট বিক্রি হয় তা গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম সেল দেখায়। 20টা ঢাকা কোচ, চিটাগাং কোচ এখান থেকে যায়। আমার মনে হয় যে এখানে আন্তনগর ট্রেনগুলো যদি স্টপেজ হয় তাহলে এখানে রেলওয়ে রেলের রাজস্ব বাড়বে। আমরা এখানে টিকিট করতে পারছি না দেখে রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ 14 বছর। প্রতিদিন অনেক ইন্টারসিটি ট্রেন যায়, লোকাল ট্রেন, মেল ট্রেন, সব ট্রেন যাতায়াত করে। এই আমরা যদি এই টিকিট আমরা এখানে পেতাম তাহলে আমাদের এই হয়রানির শিকার আমরা কখনো হতাম না। কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, এই নলডাঙ্গা স্টেশনকে স্টেশন মাস্টার টিকিট সিস্টেম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। ওই দিনটা কি নাই, টিকিট পায় না মানুষ, কখন কোন ট্রেন কখন আসছে এটা কেউ জানে না। এটা খুবই দরকার আমার টিকিট মাস্টারের ফোনের। যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা টিকিট পাচ্ছে না, বিনা টিকিট যাতায়াত করে, এটা তো রেলের লস। স্থানীয় চেয়ারম্যান জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশনে মাস্টার সহ টিকিট কার্যক্রম চালু না থাকায় বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে রেলযাত্রীরা। অদ্যবধি আমাদের এই রেল স্টেশনে যে একটা সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া কোনো কিছুই হয়নি। আন্তনগর ট্রেনগুলো যেন স্টপেজ পায়, টিকিট যেন আমার এখানে পায়, টিকিট মাস্টার যেন এখানে দেওয়া হয়, এটা আমি বর্তমান মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগের মধ্য দিয়ে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্ধ যুগেরও বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রাবাস, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরের ছাত্রদের। বছর 2 আগে দুটি ছাত্রাবাস প্রায় 12 লাখ টাকা ব্যয় সংস্কার করা হলেও এখন পর্যন্ত ছাত্রদের সুবিধা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরী রিপোর্ট। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মোট শিক্ষার্থী সংখ্যা 26,212 জন। কলেজে ছাত্রদের জন্য 2টি ছাত্রানিবাস থাকলেও তার মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটি স্টাফদের ব্যবহারেই সীমাবদ্ধ। ছাত্রাবাস না থাকায় ছাত্রদের সময়, অর্থ এবং কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসের সুবিধা উল্লেখ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 2 বছর আগে ছাত্রানিবাস সংস্কারের জন্য 11,40,000 টাকা বরাদ্দ হলেও প্রয়োজনীয় ফার্নিচারের অভাবে তা চালু হয়নি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোই কিন্তু হল আছে, দেখা গেছে ওইখান থেকে জবের অপরচুনিটিও বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু হল নাই, আমাদের ওই রকম বন্ডিং নাই। আমাদের এই কলেজের হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, তো এই কলেজে যারা দূরে থেকে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা হোস্টেলে থাকতে পারে না, এটা ছাত্রদের একটা সমস্যা। হলগুলো থাকলে কি এখানে আমরা কম টাকায় থাকতে পারতাম, আর যদি ছাত্র জীবনে হল না থাকে তাহলে তো ছাত্র জীবনের একটা ফাঁক থেকেই যায়। ছাত্রাবাস দুটি একবারে ব্যবহারে অনুপযোগী হওয়ায় তা বন্ধ রয়েছে। তবে ছাত্রাবাস চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজে আসলে ছাত্র ছাত্রী উভয়েরই হোস্টেল থাকা খুব জরুরি। ছাত্রীদের 2টা হোস্টেল আছে, সেটা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রদের হোস্টেল খুবই ছোট, ছাত্রদের তুলনায় হোস্টেল আরও বড়, 5-6 তলা বিল্ডিংয়ে কয়েকটা হোস্টেল হওয়ার কথা, কিন্তু যে হোস্টেলটা আছে এটা একতলা, তবু পূর্ণাঙ্গ না। সম্ভবত 50-60 জন ছাত্র থাকতে পারে এটাতে। এটা খুবই অপ্রতুল। আপাতত এটা চালানোর মতো পরিস্থিতি নাই হোস্টেলের মধ্যে। আমরা দেখি খুব দ্রুতই পদক্ষেপ নিয়ে এটাকে চালু করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ছাত্রাবাস চালুর দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।